গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের ১ মাস পূর্তি উপলক্ষে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণ করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে লাখো জনতার ঢল নামে। শহীদি মার্চ এবং গণঅভ্যুত্থান এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডক্টর আব্দুল্লাল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ডক্টর আব্দুল্লাল মামুন, আমরা আজ থেকে ১ মাস আগের বাস্তবতা যদি তুলে ধরি, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হলো। সেই বাংলাদেশে আমাদের প্রত্যাশা রয়েছে, আমাদের স্বপ্ন রয়েছে, আমাদের লক্ষ্য রয়েছে। যদি জানতে চাই, প্রথমে আমি ১ মাস পর, আজকে ৫ তারিখের পরে আমরা পালন করছি শহীদি মার্চ। রাস্তায় মানুষের ঢল দেখছি আমি, যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, আমি সবার প্রতি সমবেদনা এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, অবশ্যই আমরা যদি পরিক্রমাটা দেখি একটু, আজকে থেকে হয়তো বা ওই দিন, আজকে থেকে ১ মাস আগে আমরা কেউই দুপুর ১২টা ১টা পর্যন্ত হয়তো বা চিন্তাও করিনি যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকারের নেতৃত্ব দিয়েছেন তিনি সহ সবাই দেশ ত্যাগ করবেন। এবং যে জায়গাটিকে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে মেইন যে বিষয়টি ছিল কণ্ঠরোধ করা, অন্যায়ের করলেও সেটাকে সয়ে যাওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই ৫ তারিখের ঘটনাটি ঘটেছে এবং এটা দীর্ঘদিনের অপশাসনের থেকে। মানুষের যে এক্সপেকটেশন এখন তৈরি হয়েছে সেটি হচ্ছে যে আমরা একটা নতুন সমাজ দেখতে চাই, নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি। যদিও সময়টি স্বল্প, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের যে এক্সপেকটেশন বা যে কারণে আমরা আন্দোলন করেছিলাম তার কতটুকু অর্জন আমরা করেছি। আমি প্রথমে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ১ মাসেও তাদের যে কার্যক্রম নানানভাবে পরিচালনা করছে, কারণ এটা একটা ফোর্স হিসেবে গড়ে উঠুক, এটা আমরা চাই। দ্বিতীয়ত, যে তাদের আন্দোলনের যে ফসল, মাত্র ৩ দিন পর ৮ই আগস্ট ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, সেখান থেকে যদি একটু তাকাই আমরা যে কি অর্জন করলাম, আমরা যে অর্জনের তালিকায় অনেক কিছু আমরা যুক্ত করতে চাই, কিন্তু কি অর্জন করলাম সেটা বোধহয় একেবারে ১ মাস সময়ের মধ্যে আমরা সেই হিসাব নিকেশ বা সমীকরণটা কতটা মেলানো কিন্তু যৌক্তিক, আমরা তালিকাটা যদি দেখি যে ১ মাসে আমরা কি অর্জন করেছি, তালিকাটা কিন্তু লম্বা। হ্যাঁ, প্রথমে যদি আমরা দেখি যে পুলিশ প্রশাসনকে অনেকটাই গুছিয়ে আনা গেছে। এখানে একটা সমস্যা হচ্ছে যে পুলিশ প্রশাসনের মনোবল যে পর্যায়ে ভেঙে গিয়েছে, এবং অবশ্যই রাজনীতিকরণ এবং দুর্নীতি দুটো একসাথে। যদিও তাদের হয়তো মনোবল ফিরবে, এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমরা যে পুলিশের স্বপ্ন দেখি যে দুর্নীতিমুক্ত থানা, সেবাধর্মী প্রতিষ্ঠান, সেটি ফিরতে হয়তো বা আচরণগত কারণে সময় লাগবে। এটা একটা ভালো জায়গা যেটা গুছিয়ে এসছে। আমরা জানি যে প্রায় ৬৩৯টা থানার মধ্যে ৪৫০টি আক্রান্ত হয়েছে। এটা কিন্তু অন্য কথা বলে যে পুলিশ হয়তো বা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে শুধু টিকিয়ে রাখতে তার পক্ষে কাজ করেনি, মানুষের কণ্ঠরোধ করেছে, দুর্নীতিতে যুক্ত হয়েছে, কোনো একটা মাস্তান বাহিনীতে পরিণত হয়েছিল। কিন্তু আমরা যদি গত কয়েকদিনের পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড চিত্র দেখি, সেটা কিন্তু আশার সঞ্চার করছে আমাদের। দ্বিতীয়ত, প্রশাসনে অনেক বড় রদবদল হয়েছে। বিচার বিভাগে আমরা শুনেছি কু করতে চেয়েছিল এবং পরে প্রমাণিত হয়েছে, সেটাকে রোধ করা গেছে, এবং নতুন একটি বিচার বিভাগ আমরা যে স্বপ্ন দেখছিলাম সেটা বোধহয় শুরু আমরা করতে পেরেছি। এরপরে দেখেন যে মামলাগুলো করা হয়েছিল, ঢালাও মামলাগুলো, ডক্টর ইউনূস সহ, খালেদা জিয়া সহ, সেগুলো রায় হয়েছে বা প্রত্যাহার হয়েছে, যেগুলো মামলা সঠিক নয়। এরপরে যে ঘটনাটা ঘটলো, যে আমরা হয়তো আরও একটু বেশি গ্রেপ্তারের জিনিসটা দেখতে চেয়েছিলাম, আরও সুগঠিত এবং সংখ্যায়ও বেশি, কিন্তু মামলায় অধিক যে নামের যে কালচারটা তৈরি হয়েছিল, আমার মনে হয় একটা পুলিশ বাহিনী এবং আমি যারা এখন রাষ্ট্র পরিচালনা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করবো যে অধিক সংখ্যক আসামি যেন না হয়। যদিও বলা হচ্ছে যে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এটা রহিত করা হবে, কিন্তু আওয়ামী লীগের সময় আমরা কি দেখেছি, অধিক সংখ্যক আসামি থাকলে একটা বাণিজ্য সুযোগ থাকে, পুলিশ সেটাকে নিয়ে বাণিজ্য করেছে, সেই যে সুযোগটা আমরা দেখতে চাই না। কিন্তু অপরপক্ষে আমরা দেখছি যে এই গ্রেপ্তারের ক্ষেত্রে যদিও পুলিশের মনোবল বা গোয়েন্দা তথ্য হয়তো বা আর একটু সুগঠিত হলে আমরা আরও সফলতা দেখতে পাবো, যে আমরা যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপি ছিলেন সেই গ্রেপ্তারগুলো আর একটু গতিশীল করা দরকার বলে আমি মনে করি। গুমের ক্ষেত্রে একটা মানে আমরা যে ১৫ বছর যে মায়ের ডাকের আন্দোলন সহ যে মায়ের কান্না আমরা শুনেছি, বাবার আর্তনাদ শুনেছি, সন্তানের আর্তনাদ শুনেছি, সেখানে একটি দারুণ উন্নতি হয়েছে যে আমরা গুমের
যে ইউনাইটেড নেশনসের ডিক্লারেশন সেটা সাইন করেছি, একটা কমিশন হয়েছে। এর মধ্যে থেকে আমরা এই নিশ্চয়তা পেতে পারি যে কোনো ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচার সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর কোনো আয়নাঘরের জন্ম দিবে না? না, সেটা তো অবশ্যই সংস্কৃতির। আপনি যে প্রশ্নটা করলেন যে কতটুকু কোন জায়গায় আমরা গেলাম, আমি যদি একটু বলতে থাকি যে কথাগুলো বলছিলাম, এটা প্রমাণ করবে যে শুরুটা আমি মনে করি ভালো হয়েছে। সময়টা কিন্তু মাত্র 22 দিন বা 23 দিনের, কিন্তু যে শুরুটা আমরা করেছি সেটা কিন্তু খুবই ভালো করেছি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা এই আন্দোলনের অর্জন একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি দেখতে চাই, সেটা হচ্ছে মানুষের অধিকার সম্পর্কে যে সচেতনতা, সেই সচেতনতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটাকে পুরোপুরি ডিমিনিশ করা হয়েছে। আমি যে একটা ইনস্ট্রুমেন্টাল হয়ে গিয়েছিলাম, আমি যদি হলগুলোর কথা বলি, হলগুলো হয়ে গিয়েছিল এটা বন্দিশালা। আপনি আয়নাঘরের কথা বললেন, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে দেখেন, বিশ্ববিদ্যালয় হলগুলোকে দেখেন, সেটাতে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। এখন যখন আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে আজকে দেখা করছি, আমাদের যোগাযোগ বাড়ছে, এটা আনন্দ ঘন পরিবেশ, এবং সেই আনন্দ ঘন পরিবেশটাই কিন্তু শিক্ষার্থীদের সঠিক যে জ্ঞান অর্জন সেটাতে সহায়তা করবে, সঠিক মানুষ হিসেবে গড়ে তুলবে। এই যে সামাজিক আন্দোলনটা তৈরি হয়েছে, আমি আমার রাইটকে ফিরে পেয়েছি, আমরা সেটাকে সংরক্ষণ করতে চাই। আমি আমার যে কোনো জায়গায় আমার বাক স্বাধীনতা থাকবে, ভালোকে আমি ভালো বলবো, মন্দকে আমি মন্দ বলবো। এই সাংস্কৃতিকটা কিন্তু শুরু হয়েছে, এখন এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সেখানে আমি একটু আগে যেটা বললাম যে আমরা ভালো লাগছে আমার যে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে, তারা কিন্তু রাস্তা থেকে সরে যায়নি। আরও কয়েকটি ঘটনা দেখুন, আপনার এখানেই বলে গেছি আমি, একদিন আনসার বাহিনীর যে ঘটনাটা ঘটলো, অন্য আন্দোলনের যে ঘটনা ঘটলো, এটা কিন্তু এখন আস্তে আস্তে কমে আসছে। এবং আমাদের শিক্ষার্থীরা আজকে, আপনি রাস্তায় নিশ্চয়ই বেরিয়েছেন, আমি বিশ্ববিদ্যালয় থেকে কেবল আসলাম, উচ্ছল জনতা, উচ্ছল ছাত্র জনতা, তারা কিন্তু তাদের দখলে রাজপথ আজকে। এবং এটা ধরে রাখতে হবে যে আমরা ইউনাইটেড, আমরা যে কোনো বিষয়ে মাঠে নেমে আসবো, তাহলে কিন্তু আয়নাঘরের আর জন্ম হবে না। যে রাজনৈতিক দলগুলো একটা প্রক্রিয়ায় এই সরকার নির্বাচনে যাবে, সংস্কার করে কতদিনের সময় লাগবে সেটা আমরা জানি না, কিন্তু আয়নাঘরের যে প্রশ্নটি আপনি করলেন, আমরা যদি আমাদের অধিকারের দাবিগুলো আদায় করতে থাকি, আমরা যদি রাজপথে থাকি, আমরা যদি রাজপথে স্টুডেন্টদের অবস্থান ধরে রাখতে পারি, তাতে যদি সমাজের সব শ্রেণীর মানুষগুলো আমরা আস্তে আস্তে যুক্ত হই, তাহলে কিন্তু আয়নাঘরের যে জন্ম হবে না, এই বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত যে আয়নাঘর তৈরি হওয়ার সম্ভাবনা ততটাই কমে আসবে। আপনি গণ অভ্যুত্থান পূর্ববর্তী বাস্তবতা তুলে ধরছিলেন যে এক একটি হল ছিল আসলে বন্দিশালা। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 মাসের মধ্যে একটা পরিবর্তন নিশ্চয় আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু এই পরিবর্তনটা আসলে কতদিন আমরা ধরে রাখতে পারবো? আবারও যে আধিপত্যবাদের বিস্তার ঘটবে না, সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? সেই জায়গাটি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে একটি মেসেজ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো পেয়েছে, এবং আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং দ্ব্যর্থহীন কণ্ঠে প্রশংসা করতে চাই। আপনি যদি তারেক রহমান সাহেবের গত কয়েকদিনের বক্তব্য শোনেন, আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন। আমরা বলছি যে 2 টার্মের বেশি কেউ ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটা তো কিন্তু উনি কিন্তু বলছেন। আরও একটা আশার জায়গা হচ্ছে যে যদিও বিএনপি অনেক বড় একটি দল, কিন্তু তারা কিন্তু কোনো অন্যায় করলে ব্যবস্থা নিচ্ছে, এই সংস্কৃতিটা তো ছিল না। আজকে 1 মাসের মধ্যে পাবলিক ইউনাইটেড, স্টুডেন্টস ইউনাইটেড, আমরা এখন পলিটিক্যাল পার্টিগুলো থ্রেটেন ফিল করছে যে কোনো কিছু এমন করলে, যদিও এই মুহূর্তে নির্বাচন হলে এটা মোটামুটি নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু বিএনপি কিন্তু সংস্কারের চেষ্টা করছে, অনেক বড় একটি রাজনৈতিক দল হয়েও তারা পরিবর্তনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি বলবো না সেটা একদিনে ঘটবে, কিন্তু আমি শুরুটা কিন্তু সব দিক থেকে ভালো দেখি। তাহলে যে পার্টিটা হয়তো বা 2 দিন পরে ক্ষমতায় যাবে, তাদের মধ্যে যদি এই ভয় থাকে অথবা সদিচ্ছা থাকে যে পরিবর্তনগুলোর মানুষ চাচ্ছে সেটাকে মেনে নিতে হবে, তার শুরুটা আমি দেখছি হচ্ছে। এখন কথা হচ্ছে যে কীভাবে আমরা থাকবো। দুটো জিনিস হতে পারে এটা। আমরা যদি একটু বিভিন্ন দেশের ইতিহাসের দিকে তাকাই, সেটা ইউরোপের যখন রাশিয়া ভেঙে গেল, নতুন রাষ্ট্রগুলো হলো, বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি যে এই ধরনের সামাজিক, ইভেন ইউরোপে বিপ্লবের পর যদি আমরা দেখি যে সামাজিক আন্দোলনগুলো একসময় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে এই ধরনের যে প্রচেষ্টা পার্টি ফর্মুলেশনের, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। 2 পার্টি কেন্দ্রিক, 2 পার্টি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা ইনভলভ হয়েছি। কিন্তু এবারের জায়গাটা ভিন্ন। আপনি দেখুন, আমরা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মহানগর, নগর থেকে মহানগর, সবখানে মানুষ কিন্তু যুক্ত হয়েছিল। আপনি যদি খুবই দুঃখজনক যদিও মৃত্যুর তালিকাটা দেখেন, ওখানে কিন্তু শুধু শিক্ষার্থীরা না, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে ছিল। তার মানে কি, সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ না হলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। এবং এই আন্দোলনটা একদিকে হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন হয়েছে, যেটা আমি খুবই পজিটিভলি দেখতে চাই, এবং সেটা আমাদের ওই পরিবর্তনটা ধরে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এটার স্ট্রাকচার, এটা হতে পারে 2 ভাবে, যে সামাজিক একটা স্ট্রাকচার, যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন দেশের আন্দোলনের পরে, বিপ্লবের পরে সামাজিক স্ট্রাকচার প্রথম তৈরি হয়, তারপর সেটা রাজনৈতিক স্ট্রাকচারে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে সমাজের মধ্যে একটা সংস্কৃতির তৈরি হওয়া, সেটা কিন্তু শুরু হয়েছে। এবং ওই সাংস্কৃতিক প্রক্রিয়াটাতে যে আমার অধিকার আমি আদায় করব,
আমার কথাটা বলার সুযোগ আমি পাবো, আমার যে জিনিসটা আমি চাই সরকারের কাছে সেটা আমাকে করতে হবে। আমার কোনো পেটোয়া বাহিনী হলেও থাকবে না, পুলিশও থাকবে না, রাজনৈতিক দলগুলোরও পেটোয়া বাহিনী থাকবে না। সেই জিনিসগুলোর দিকে কিন্তু আমরা সুন্দরভাবে ধাপিত হচ্ছি। আবারও আমি যেতে চাই একটু, যেহেতু আপনি বললেন যে কিভাবে এটা সংযুক্তি হবে, এই সরকারের সাথে তো আমরা সবাই সাপোর্ট করছি। তাহলে এর তালিকাগুলো যদি দেখা যায় যে এই সরকার কি এমন কাজ করছে যে সেই সরকারের কাজগুলো আমরা প্রশংসা করছি। আরও একটা জিনিস বলি, এই মুহূর্তে দ্রব্যমূল্য যদি একটু কমে এসেছিল, বাজার কিন্তু এখন স্থিতিশীল নয়, কিন্তু আপনাকে এই বাজার ব্যবস্থা নিয়ে খুব বেশি কথা শুনি, কারণ মানুষ মনে করছে মানসিক একটা স্বস্তির মধ্যে আমরা আছি, সামাজিক একটা স্বস্তির মধ্যে আছি, এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে যে একটা সময় আমরা দিতে চাই এই সরকারকে। আরও একটা এক্সাম্পল দেখেন, কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, যেভাবে তারা ডেট বলেননি কিন্তু নির্বাচনের কথা বলছিল, সরকার কিন্তু সেটাকে রেসপন্ড করে নির্বাচনের একটা আলোচনা সেখানে করেছে, এবং আমরা যেটা পত্রিকায় দেখেছি যেটা রোড ম্যাপ সেখানে তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে যে একদিকে সংস্কারগুলো একটা সরকার করছে অল্প সংখ্যার লোক নিয়ে কিন্তু, এবং খুব একটা ফেভারেবল এনভায়রনমেন্টেও না, জনপ্রশাসন পুরোপুরি সরকারের পক্ষে কাজ করছে, পরিবর্তন করে ফেলেছে তা কিন্তু না। আমরা সেনাবাহিনীতে কিছু পরিবর্তনের কথা বলছি, গোয়েন্দা বাহিনীতে কিছু পরিবর্তনের কথা বলছি, পুলিশের মনোবল হারানোর কথা বলছি, কিন্তু একটা স্বস্তির পরিবেশ, এবং কাজগুলো কিন্তু গভর্নমেন্ট একটার পর একটা করে যাচ্ছে। তো শুরুটা হয়েছে কেন, যে জনসাধারণের সাথে সরকারের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল শেখ হাসিনা সরকারের, সেই যোগাযোগটা পুনঃস্থাপিত হয়েছিল, এবং আপনি গতি দেখেন অল্প কয়েকদিনে অনেকগুলো কাজ হয়েছে। সো এই জনসাধারণের সাথে যে সংযোগ তৈরি সরকারের, যেটা নষ্ট হয়েছিল সেটা যদি কন্টিনিউ করে, জনসাধারণ যদি এরকম সাপোর্টটা দিয়ে দেয়, রাখে গভর্নমেন্টের প্রতি, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে ম্যান্ডেট পেয়ে তাদের যদি কাজগুলো ঠিক মতো চলে, তাহলে কিন্তু আর মানুষ রাস্তায় নামবে না। আরেকটা জিনিস কি, এখন কিন্তু যে রাজনৈতিক দলে ক্ষমতায় যাক, তারা কিন্তু শেখ হাসিনার সেই পালিয়ে যাওয়ার দৃশ্যটা স্মরণ রাখবে, বা আওয়ামী লীগের আজকে যে কাজটি হয়েছে, এতদিনের একটা পার্টি, তাদের ৭৫ বছরের অধিক সময় তাদের যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল শিক্ষা হিসেবে নিয়েছে, এবং সেই শিক্ষাকে ভুলে যাওয়ার মতো দুঃসাধ্য আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এটা কেউ আর দেখাবে। সাথে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে প্রতাপশালী হাসিনা সরকারের পতন হলো, কিন্তু পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্র কি এখনো থেমে আছে? এই জায়গাটি গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন দেখলাম যে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন, আর এখন যেটা হচ্ছে যে কোনো না কোনো, আমি গত কয়েকদিন ইন্ডিয়ান নিউজ চ্যানেল তো আমরা এখন সবাই ফলো করছি, যে তাদের যে ভাষ্য, আমি বলছি না সবাই, বাট স্টেট পলিসি, কিন্তু তাদের যে ভাষ্য ইন্ডিয়ান নিউজ পেপারগুলোতে একটু কেয়ারফুলি পড়া যায়, মিডিয়াকে একটু কেয়ারফুলি খেয়াল করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে এক ধরনের এখনও মনে করা হচ্ছে যে এই সরকারকে তারা অ্যাকসেপ্ট করবে কিনা, বা হাসিনার প্রতি একটা বায়াস, সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং, ইন্ডিয়ার জন্য অ্যালার্মিং, কারণ আমাদের নেইবার ইন্ডিয়ার অনেক স্টেক আছে। আমি গত কয়েকদিনের কয়েকটা টক শোতে বলেছি যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক সেটা একপক্ষীয় নয়, ভারতের অনেক বড় স্টেক আমাদের এখানে আছে, পার্টিকুলারলি 7 সিস্টার্সের মাধ্যমে। আরেকটা হচ্ছে, আমি গত ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলাম, এবং এই আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টকে কানেক্ট করার জন্য আপনারা জানেন যে ইন্ডিয়ার যে প্রচেষ্টা, যে আমাদের এটাকে, আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গেলাম, শিলচরের থেকে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টকে রামগড় দিয়ে কানেক্ট করার কথা। আমি যে উন্মাদনা ওখানে দেখেছি, এবং যে পরিমাণ কর্মযোগ্য শিলচরে হচ্ছে, এটা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো তারা কি মনে করছে যে চট্টগ্রামের ডিপ সি পোর্টকে মনে করা হচ্ছে যে ভারতের 7টা রাজ্যের জন্য একটা গেটওয়ে টু ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন, গেটওয়ে টু সাপোকেশন, এবং তারা মনে করছে 45-এ যে পার্টিশনটা হলো সেটার একটা দেয়াল ভেঙে দেওয়ার উপলক্ষ কিন্তু হবে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, এবং এই সাপোর্টটা ইন্ডিয়া নিতে চায়। অনেকগুলো ট্রেন লাইন সঞ্চালিত হয়েছে। বাংলাদেশের স্বার্থ কতটা অক্ষুণ্ণ থাকবে ওটাই বলছি, যে ইন্ডিয়াকে এটা বুঝতে হবে যে আমরা যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক চালু রাখবো আমরা, কিন্তু হেড হাই করে, যেটা আমাদের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, যে পিছন ফিরে না, সামন থেকে দেখতে হবে আমাদেরকে ইন্ডিয়ান সোলজারদের, বা ওদিকে যারা বর্ডার গার্ড আছে। তাহলে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল দিক থেকে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা থ্রেট আছে, যেটাকে আমি মনে করি যে একটা রং অ্যাপ্রোচ হবে ইন্ডিয়া বাংলাদেশকে ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে। দ্বিতীয় হচ্ছে যে এখনও কিন্তু আওয়ামীর যে বিভিন্ন ফোর্স, বিভিন্ন সংস্থায়, বিশ্ববিদ্যালয়ে, বিচার বিভাগে, পুলিশে, সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। সেই সঙ্গে কিন্তু শেখ হাসিনার ভারতে অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে, এমনটি অনেকে মনে করছে। সে আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে
ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। গণঅভ্যুত্থান ও শহীদী মার্চ এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথির কাছে। ডক্টর আব্দুল আল মামুন, প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। আগের অংশটির প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, শেখ হাসিনার ভারতে অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে কি? আমি যেটা শুরু করেছিলাম যে শুধু বার্তা দিচ্ছে না, শেখ হাসিনার সঙ্গে মেতেছে ভারতের মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী, পার্টিকুলারলি কিছু এক্স ডিপ্লোম্যাট, যেটি একটা ক্লিয়ার বার্তা দেয় যে আমাদের এখানে যে প্রতি বিপ্লবের কথা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে, আমরা আশঙ্কা করছি সেটা যে কথাটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সঠিক কথাটি তিনি বলেছেন যে প্রতিনিয়তই সেই বার্তাটি দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার যে কর্মকাণ্ড। এবং আজকে যে ডক্টর ইউনূসের অবস্থান, যে বলেছেন যে তাকে চুপ থাকতে হবে, আমি উল্টোটা দাবি করতে চাই সরকারের কাছে যে এভাবে হলে যে চুপ থাকবে না। আমরা কয়েকটা স্টেটমেন্ট দেখেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আইনগত যদি ব্যবস্থা নেওয়া হয় আমরা রিকোয়েস্ট করব। এটাতে ভারত থামেনি। আমরা জানি ভারতের হাইকমিশনার দেখা করেছেন এবং তাকে বলা হয়েছে দুবারই, এবং যে এটাকে স্টপ করতে হবে সেটা তারা স্টপ করেনি। আমার মনে হয় যে এখন আরও কঠিন পদক্ষেপের দিকে আমাদের যাওয়া উচিত। এবং অনেকগুলো মামলা হয়েছে, যে কোনো একটি মামলায় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি লাস্ট ওয়ার্নিং দেওয়া দরকার এবং শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা উচিত। আজকে যদি আপনি পৃথিবীর ইতিহাসে যে ইন্টারন্যাশনাল ট্রায়ালগুলো দেখেন, সেখানে কিন্তু যে রাষ্ট্রপ্রধানদের ট্রায়াল হয়েছে তার তুলনায় শেখ হাসিনা অনেক বড় অপরাধ করেছে। দু ধরনের অপরাধ, একটি হচ্ছে যে মানব হত্যার অপরাধ, আর একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার অপরাধ। আমরা এটা অস্বীকার করার জো নেই, এটা স্বীকারই করতে হবে যে কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নটি ছিল ফেসিবাদী যে সরকার তার বৈধতা পাওয়ার জন্য একটা কসমেটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কিছু দুর্নীতি হয়েছে, আমরা দেখেছি সবচেয়ে কিন্তু সেখানেও কিন্তু প্রশ্ন এসেছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, ভারতকে ফিরিয়ে দেবে কিনা সেই আলোচনায় ফিরতে চাই। এই মুহূর্তে শহীদী মার্চ কর্মসূচিতে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, কর্মসূচির বাস্তবতা আমাদের জানাবেন। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কি বলছেন? রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে আবারও শাহবাগ হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। আর ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছিল। রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি এবং মানিক মে এভিনিউ থেকে ঘুরে ফার্মগেট, বাংলা মোটর হয়ে মিছিল শাহবাগ হয়ে কিন্তু শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেবে এই ছাত্র জনতার মিছিলটি। আপনারা দেখছেন যে বিশাল বড় মিছিল বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এই পূর্ব ঘোষিত শহীদী মার্চ শুরু হয়েছিল। সেই শহীদী মার্চ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এখন কিন্তু শিক্ষার্থীরা আসলে শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শহীদী মার্চে এসে অংশগ্রহণ করেছে। যদি বলি গত 1 মাস আগে অর্থাৎ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কিন্তু নতুন করে এই স্বাধীন হয়েছে এই বাংলাদেশ, এবং ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের এক মাস পূর্তি উপলক্ষে কিন্তু আজকের এই শহীদী মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু অভিভাবককেও এই মিছিলে অংশ নিতে দেখেছি। এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই শহীদী মার্চে অংশ নিয়েছেন। যদি একটু প্রেক্ষাপটটা বলি, গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন এক পর্যায়ে কিন্তু এসে এক দফায় রূপ নেয়। অর্থাৎ গত 3 আগস্ট শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু দফার ঘোষণা দেন, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এবং এরপরে কিন্তু ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মুখে এক পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যায়। এরপরে কিন্তু আসলে নতুন বাংলাদেশের একটি সূচনা হয়। আপনারা দেখছেন একটি বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে। শহীদী মার্চ নামে যে মিছিলটি, এই মিছিলে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি।
মিছিলটি আসলে বিকেল 3টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। সেখান থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বাংলা মোটর হয়ে এখন শাহবাগ অতিক্রম করছে। শাহবাগ থেকে এই মিছিলটি আসলে শহীদ মিনার সামনে গিয়ে জড়ো হবে। গত 5ই আগস্ট শত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে একটি পরিবর্তন অর্জিত হয়েছে, যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের এক হচ্ছে আজ। সেই 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের এই শহীদি মার্চ থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের বিভিন্ন স্লোগান শিক্ষার্থী তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যাকাণ্ডের বিচারও কিন্তু ছাত্র জনতার মিছিল, খণ্ডিত মিছিল এই মুহূর্তে শাহবাগ গত জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত সারা দেশে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এবং শত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়ের 1 মাস পূর্তি আজ। সেই 1 মাস পূর্তি উপলক্ষে কিন্তু এই শহীদি মার্চ। ছাত্র জনতার এই শহীদি মার্চের একটি বিশাল অংশ কিন্তু ইতিমধ্যে শাহবাগ অতিক্রম করে শহীদ মিনারের দিকে চলে গেছে। দল বেঁধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থী জনতা আমরা শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার যে শহীদি মার্চ, এই শহীদি মার্চ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে শাহবাগ হয়ে এখন কিন্তু তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন উপস্থিতি আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। তারা আসলে নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বার্ষিক বিজয়ের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কিন্তু বিভিন্ন দর্শক, শহীদি মার্চ কর্মসূচির মিছিল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। যেমনটি আমাদের সহকর্মী জানালো যে ছাত্র জনতার ঢল নেমেছে কর্মসূচিতে এবং ইতিমধ্যেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো কর্মসূচি। আমরা আমাদের আয়োজনে ফিরবো। এই পর্যায়ে আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল আল মামুন জি, আলোচনায় আমরা ছিলাম প্রত্যর্পণ চুক্তির আওতায় যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরাতে চায়, ভারত কি ফিরিয়ে দিবে? না, কথা হচ্ছে যে ভারত কিন্তু শেখ হাসিনাকে এখন রাখার নৈতিক অধিকার, আইনগত অধিকার দুটোই হারিয়েছে এবং এটি ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার যেভাবে একটি প্রভিন্স আকারে উপস্থাপন করতে চেয়েছিল ভারতের কাছে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি, মেনে নেবে না। এবং ভারতের কোনো নৈতিক অধিকার এই মুহূর্তে নাই হাসিনাকে রাখার। প্রশ্নটি হচ্ছে যে তারা প্রত্যাবর্তন চুক্তির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। আমরা অবশ্যই চাই। আজকে যদি আপনি যে শহীদি মিছিলের কথা বললেন, এই মিছিলের অন্যতম স্লোগান হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মাটিতে তার বিচার করা। আমি এটির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং এই অবস্থানটি আমাদের সরকারকে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তাকে চুপ থাকতে হবে, নাহলে বিষয়টি অন্যভাবে দেখা হবে। আমি মনে করি এই অবস্থানটি ক্লিয়ার করা দরকার। শেখ হাসিনা শুধু যেমন আমাদের
দেশে যেমন আমাদেরকে অত্যাচারের মধ্যে রেখেছিল এবং বিদেশে অবস্থানটা আমাদের জন্য নিরাপদ নয়। তার কোনোভাবেই একটি বিলাসবহুল বাড়িতে সামরিক বা সামরিক বাহিনীর সহায়তায় নিরাপত্তার মধ্যে বাস করা তার কোনো অধিকার নেই। দেখুন, উদাহরণটা দিতে হয়তো বা একটি পার্টির কথা বলা হবে আমার, বাট এটা আমি বলতে বাধ্য হচ্ছি। 2 কোটি টাকার জন্য একটা কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে কতদিন আমরা জানি। এতগুলো মানুষ হত্যা করার পরে তার কোনো নৈতিক অধিকার নাই তার ছেলে তার মেয়ে সহ স্টেটমেন্ট দিয়ে এই পরিস্থিতিটাকে ঘোলা করা, তাকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আরও একটি জিনিস, যে ওনারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেটিকে আওয়ামী লীগের যে বর্তমান সিচুয়েশন বা ভালনারেবিলিটি সেটা আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে উনি ওনার কর্মী বাহিনীকে এক তো পালিয়ে গিয়ে তাদের জীবন সংহারের ব্যবস্থা করে দিয়েছেন, আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। বাকি যতটুকু যে আওয়ামী লীগের অনেক বড় সমর্থক বেস যেটি আছে তাদেরকে উনি আরও অনিরাপদ করছেন। তাহলে শেখ হাসিনার বিচার শুধুমাত্র সারা দেশের মানুষের না, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন সাপোর্ট করেন তাদের জন্য জরুরি। শেখ হাসিনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ রিহেবিলিটেড হবে একটা বড় সংগঠন, শেখ হাসিনা নিশ্চয়ই এই নেতৃত্ব দান করবে না। শেখ হাসিনার প্রতি এই মায়াটা আওয়ামী লীগকে ত্যাগ করতে হবে। 1000 লোককে হত্যাকারী কেউ মেনে নেবে না। ভারতকে বুঝতে হবে শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড ভারত যতই ব্যবহার করতে চাইবে, আমার দৃঢ় বিশ্বাস মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে, শেখ হাসিনাকে দেশে আনার দাবি আরও বৃদ্ধি পাবে এবং চূড়ান্তভাবে পরিণতি হবে এখানে এনে তাকে বিচার করা। অবশেষে আমরা দেখলাম যে আউয়াল কমিশন পদত্যাগ করেছে এবং 2024 সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে স্বীকার করেছেন তিনি। প্রথমে হচ্ছে আমি ধিক্কার জানাই এই কমিশনকে এবং আউয়াল সাহেবকে ব্যক্তিগতভাবে। একজন একাডেমিক হিসেবে শব্দটা কতটুকু সঠিক চয়ন করলাম জানি না, বাট তিনি এটা পাওয়ার তার যোগ্য, উনি এটা পাবেন, যে ধিক্কার জানাই আমরা। উনি আজকে কমিশন পদত্যাগ করেছে। আমি ওই ইতিহাসে যেতে চাই না ইলেকশনটা কেমন করে হয়েছে, শুধু একটা উদাহরণ দিই যে কত পার্সেন্ট ভোট পড়েছে। তারা যেভাবে ন্যাক্কারজনকভাবে এটাকে উন্নীত করলো 40% বা তার কাছাকাছি, এটা প্রমাণ করে যে তাদের নৈতিকতার কোনো মানদণ্ড ছিল না। আমি বরং জোর দাবি জানাই যে এই কমিশনের প্রত্যেকটি সদস্যকে বিচারের আওতায় আনার এবং স্বচ্ছ বিচার দেখতে চাই। তারা কিভাবে ইলেকশনকে প্রভাবিত করেছিল, তারা কীভাবে জনপ্রশাসনকে ব্যবহার করেছিল। আজকে চলে যাওয়ার সময় বলে গেলে হবে না যে বাংলাদেশের ইলেকশন তত্ত্বাবধায়ক পদ্ধতিতে হবে। তা আপনি বলেননি কেন? বিভিন্ন সময় আপনি কথা বলেছেন, হালকা করে বলেছেন। অবশ্যই নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। এই দায়মুক্তি নিচ্ছে তো তারা অন্য কারণে। তারা জানে যে পরিবর্তনের অংশে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে এবং সেটা নতুন নির্বাচন কমিশন আসবে, জনগণের আকাঙ্ক্ষার যারা প্রতিফলন ঘটাতে পারবে। এই কমিশনের প্রত্যেকটি সদস্য, শুধু সদস্য নয়, তাদের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার যদি আমরা না করি, আজকে যে শহীদি কাফেলার মিছিল হচ্ছে, আজকে যে ছাত্রদের যে দাবি তার প্রতি অন্যায় করা হবে, যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি অন্যায় করা হবে, হাজার হাজার মানুষ আহত হয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে। সবচেয়ে বড় কথা যে আমরা যে স্বপ্ন দেখছি, আপনি যে প্রশ্নটা আমাকে শুরুতে করেছেন যে আমরা ভবিষ্যতে আয়নাঘর দেখবো কিনা, ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখব, যদি এদের বিচার না হয় তাহলে কিন্তু আবার ওই পূর্বের পরিস্থিতিতে আমরা ফিরে যেতে পারি। তাই যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যারা সুশীল বা যারা সচিব পদমর্যাদা থেকে বা সমাজের হোয়াইট কলার ক্রিমিনাল যারা এসব পজিশনে থেকে শেখ হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে, তাদের অবশ্যই প্রথম বিচার হতে হবে। এবং আমি মনে করি যে এবং ইমিডিয়েটলি তাদের গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নাহলে কিন্তু পরবর্তীতে, এবং শুধু তাই নয়, অন্য যারা 3টি নির্বাচন যাদের আন্ডারে পরিচালিত হয়েছে, অন্যান্য যারা নির্বাচন কমিশন সদস্য এবং যারা নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, যারা অফিসার ছিলেন, আমি জানি না কেন এটা হচ্ছে না। আমি জোর দাবি জানাই বর্তমান সরকারের প্রতি, যারা মানুষের স্বপ্নের সরকার, যারা মানুষের রক্তের বিনিময়ে আজকে এখানে এসেছে, তাদের কাছে নির্বাচন কমিশনের প্রত্যেকে যারা জড়িত ছিল এই 3টি নির্বাচনের মাধ্যমে, যারা গাড়ি বাড়ি সুযোগ সুবিধার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে এই একটা নির্বাচনের মোড়ক উপহার দিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে প্রত্যেকটি কমিশনকে। 9 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে এবং অবশ্যই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নাহলে কিন্তু আবারও সেই আশঙ্কা থেকে যাবে যে পরবর্তীতে কোনো নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ সরকারকে একইভাবে নির্বাচিত করে আনার চেষ্টা করতে পারে। যে 3টি নির্বাচনের কথা আপনি বলছেন, সেই 3টি নির্বাচনে আসলে ভারতের এক ধরনের প্রভাব ছিল, সেটিও শোনা যায়। অবশ্যই এটি শোনা যায় না, এটি প্রমাণিত এবং তারা তাদের কয়েকদিনের কর্মকাণ্ড আরও প্রমাণিত করেছে যে ভারত কখনোই এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চায়নি। ভারত চেয়েছে শেখ হাসিনা সরকারের সাথে বন্ধুত্ব। আরও একটু পূর্বে যদি ফিরে যাই, বলা হয় যে খালেদা জিয়া সরকারের সঙ্গে হয়তোবা নেগোসিয়েশন ঠিক হয়নি, জন্য তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করেছে। বাট প্রথম জিনিসটা হচ্ছে যে ভারতকে এই 3টি জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। এক হচ্ছে 71-এ তারা যে সহযোগিতা করেছে সেই দাসত্ব মেনে নেয়া, এটা থেকে বেরোতে হবে ভারতকে প্রথম।
দ্বিতীয়টি যেটি হচ্ছে যে ভারতকে বেরোতে হবে যে বাংলাদেশ তাদের কোনো কলোনি নয়, আমরা মাথা উঁচু করে একটি স্বাধীন দেশ হিসেবে বাঁচতে চাই। 75-এ দুটি দেশ বানানো হয়েছিল, আমরা যুদ্ধের মাধ্যমে সেই দেশকে অর্জন করি, তার নাম বাংলাদেশ। ভারত কিন্তু ওখানে থেকে গেছে। তৃতীয় যে বিষয়টি যে ইন্ডিয়াকে এখনো যদি তারা এটা নিশ্চিত না করে, তৃতীয় যে বিষয়টি বাদ দিতে হবে ইন্ডিয়াকে, সেটা হচ্ছে অতি আওয়ামী লীগ প্রীতি। ইন্ডিয়ার প্রীতি হবে জনগণের সাথে, ইন্ডিয়ার প্রীতি হবে দেশের মানুষের সাথে। একটা প্রায় 5000 কিলোমিটারের অভিন্ন সীমান্ত, এত বড় ট্রেড, পিপল টু পিপল কন্ট্যাক্ট, ট্যুরিজম, হেলথ, এই সব কিছুর বাইরে গিয়ে একটি দল একটি বাস্কেটের মধ্যে সব ডিম রাখলে যে সেটি থাকবে না, সেটা যদি এখনও ভারত অনুধাবন না করে, ভবিষ্যতে ভারতের বাংলাদেশ কেন্দ্রিক যে সম্পর্ক সেটি যদি আরও গভীর সংকটের সৃষ্টি করবে, এ বিষয়ে আমার কোনো রকম দ্বিমত বা দ্বৈত ভাবনা নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে পদত্যাগের হিড়িক লেগেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানে, এবং প্রশাসনে ব্যাপক রদবদল এসেছে। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সংস্কার করতে পারবো? দেখুন, দুটো জিনিস। একটি হচ্ছে যে আমরা যে সংস্কার আলোচনা করছি তার প্রধান একটি দিক হচ্ছে প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। সেক্ষেত্রে কিন্তু আইন কোনো ক্ষেত্রে ছিল, আর কোনো ক্ষেত্রে আইনেও ফ্ল ছিল। আর দ্বিতীয়টি যেটি হয়েছে যে যেহেতু প্রতিষ্ঠানগুলোতে তাদের চয়েসের লোক ছাড়া নিয়োগ হচ্ছিল না, প্রতিষ্ঠানগুলো আরও ধ্বংস হয়েছে। তার মানে এফিসিয়েন্সির ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সেই নিয়োগগুলো হয়নি। ওই নিয়োগ, তাহলে দুটো জিনিস হয়েছে, এক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং কাদেরকে বসানো হয়েছে তার একমাত্র পরিচয় হচ্ছে সেই আওয়ামী লীগের করে কিনা, এবং আমরা জানি কোন প্রক্রিয়ায় তাদেরকে বাছাই করা হতো, বিভিন্ন সংস্থার মাধ্যমে, স্থানীয় ইনফরমেশন না ছাড়া কোনো কিছু কাউকে নিয়োগ দেওয়া হতো না। তাহলে দুইভাবে হলো, একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আর প্রতিষ্ঠানে নিজেদের পছন্দের লোককে বসানো হয়েছে, যে কারণে তারা আরও বেশি, যেহেতু ইনএফিশিয়েন্ট, কোনো ডেলিভার করতে পারেনি। তাহলে প্রথম যে কাজটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। একটি ভালো জিনিস আমি আজকে যেহেতু 1 মাসের মতো হলো আন্দোলনের এবং সরকারের 20-22 দিন এপ্রিসিয়েট না করে পারছি না, যে সম্পদের হিসাব দিতে হবে। দেখেন, নাড়িয়ে দিয়েছে গোটা প্রক্রিয়াকে, গোটা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। আমরা শুনছি যে যারা সাব রেজিস্ট্রার তারা বলছেন অবরোধে যাবে। আমরা কানাঘুষা শুনছি যে হয়তোবা সচিবালয়ে যারা চাকরি করেন, সরকারে যারা চাকরি করেন বা অন্য সরকারি যারা কর্মকর্তা তারা নাও দিতে পারে, কিন্তু সরকার কিন্তু খুব সঠিকভাবে বলে দিয়েছে, সুন্দরভাবে, যে আসলে সম্পদের হিসাব দিতে হবে। আপনি কি মনে করেন না, বা কল্পনাও করিনি এটা আমরা হয়তো বা একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ, যে সম্পদের হিসাব চালিয়ে দিতে হবে। এটা কিন্তু প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপকভাবে এক বাক্যে সব প্রতিষ্ঠানের সমভাবে প্রতিষ্ঠিত একটা সংস্কার। এবং যখন আপনি, এখন কি হবে যে এরপরে এনবিআরকে ধরতে হবে, যে আমি তো সম্পদের হিসাব নিলাম, সেই হিসাবটা সঠিক হয়েছে কিনা, ওই অফিসার কোনো তার সম্পদকে লুকাচ্ছে কিনা যখন সে রিটার্ন জমা দিবে, তাহলে ওই এনবিআরকে শক্তিশালী করতে হবে। আমি তাহলে দুটো জিনিস, একটা হলো যে সে শক্তিশালী করলে কিন্তু হবে না, যে আপনি প্রশ্নটি করেছেন, আমি মনে করি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সঠিক ব্যক্তি দুটোই একসাথে প্রয়োজন। আপনি প্রতিষ্ঠানের শক্তিশালী করলেন, নির্বাচন কমিশন যেন একটা উদাহরণ হতে পারে, যে প্রতিষ্ঠানে যে আইন কানুন সেটা কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু মানুষগুলো শক্তিশালী ছিল না, অনৈতিক কাজ করেছে। তাহলে আমাদেরকে প্রতিষ্ঠানকেও শক্তিশালী করতে হবে, একই সাথে প্রতিষ্ঠানে যাদের পরিচালিত যারা করবে, যেসব মানুষকে সঠিক লোক সেখানে বসবে। তাহলে যে আমরা স্বপ্নের বাংলাদেশ দেখছি, 1000 মানুষের জীবনের যে বাংলাদেশ বিনিময়ে যে বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, মত প্রকাশের স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই বাংলাদেশ আমরা যে স্বপ্নের বাংলাদেশ বা গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্নও দেখছি। এবং রাষ্ট্র সংস্কারের কথা যখন আসে তখন বিশাল ক্যানভাসের ব্যাপার। রাষ্ট্র সংস্কার কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে, অন্তর্বর্তীকালীন সরকারের তার মেয়াদে কতটুকু সংস্কার সম্ভব, এই প্রশ্নগুলোও কিন্তু আসে। হ্যাঁ, এটি একটি ভালো দিক হচ্ছে যে রাষ্ট্র সংস্কারটা অনেক বড় বিষয়, এবং কেন এই শব্দটা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিয়ে আসলো সামনে, বা কেন শব্দটা বলছে, কারণ আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস, আসলে রাষ্ট্রের সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে একটা তথাকথিত উন্নয়ন ভাবনা বা প্রদর্শনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এখন যে জিনিসটি আশাব্যঞ্জক সেটি হচ্ছে যে একটা দেখেন যে আমাদের অর্থনৈতিক খাত সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, স্বাস্থ্য সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, গুমের জন্য একটা কমিশন হয়েছে, মানে অভাবনীয় কাজ কিন্তু এই সরকার করছে। এখন সংস্কারের জন্য কত সময় প্রয়োজন, আমার মনে হয় যে গত কয়েকদিন যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন, সেখানে সম্ভবত একটা কনসেনসাস বা কিভাবে যাবে সেটা নির্ধারিত হয়েছে, এবং আমরা রোড ম্যাপটা আশা করি। মোটা দাগে তো বারবারই আমরা বলছি যে 4 থেকে 5টি সংস্কার খুব গুরুত্বপূর্ণ, সেটি করে যাওয়া খুব বড় বিষয় বলে আমি কিন্তু মনে করি না।
যেমন আমরা একটা হচ্ছে বিচার বিভাগ প্রশাসনকে যদি একটা ধরি, আমরা একটা হচ্ছে কনস্টিটিউশনকে যদি ধরি, আমরা একটাকে যদি নির্বাচন ব্যবস্থাকে ধরি, আমরা শিক্ষার সংস্কারের কথা অবশ্যই আমরা বলবো, স্বাস্থ্য খাতের সংস্কারের কথা বলবো। প্রত্যেকটা জায়গায় দেখেন এই সরকার কিন্তু অলরেডি কাজগুলো করছে। এখন হচ্ছে রোড ম্যাপটা তৈরি যে আমরা কিভাবে এই সংস্কারগুলো অর্জন করবো। কিন্তু আমি খুবই আশাবাদী যে সময় যতই লাগুক আমরা সময় দেওয়া উচিত। আবার এটারও আমি বিপক্ষে যে খুব বেশি সময় নিলে ঠিক হবে না, রাজনৈতিক প্রক্রিয়া আমাদেরকে ফিরতে হবে। সেই সময়টা নির্ধারণ করে আমার কোনো দ্বিধা নাই যে গতিতে এই সরকার চলছে। হয়তো বা প্রথম কয়েকদিনে একটু এলোমেলো আমরা দেখেছিলাম, এখন দারুণভাবে গুছিয়ে এসছে, টিম বড় হচ্ছে এবং ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক কনসেনসাস তৈরি হয়েছে। সে সব কিছু মিলে আমি মনে করি যে সংস্কার ভাবনাগুলো আমাদের আছে, সবাই যেগুলো আমরা চাচ্ছি, এই রাষ্ট্র সংস্কার শব্দটা তো অনেক বড়, কিন্তু মোটা দাগে যে এরিয়াগুলোর কথা আমি বললাম সেই সংস্কারগুলো আমি মনে করি করা সম্ভব এবং কনসেনসাসের মাধ্যমে সেটা করা সম্ভব। এবং সবচেয়ে বড় যে জিনিসটা এখন এই সরকারের সামনে সেটি হচ্ছে যে 2-3টা কমিশন হয়েছে। আমি দ্রুত দেখতে চাই যে রাজনৈতিক সংস্কারের, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, এই কমিটিগুলো আমরা দ্রুত করে দেওয়া প্রয়োজন। কারণ 90 দিন সময় দিয়ে হয়তো বা একটু কঠিন, আমি জানি অর্থনৈতিক কমিটির যারা একদিকে সংস্কার, অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো হ্যাঁ নির্বাচনের রোড ম্যাপের একটা তাগিদ দিচ্ছে না। ওই রোড ম্যাপের ক্ষেত্রে একটা জিনিস আমি আবারও খুব জোর দিয়ে বলতে চাই যে সংস্কার প্রক্রিয়া অবশ্যই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চার সংস্কারটা করতে হবে। যে সেই প্রক্রিয়াটা কেমন করে হবে ওইটা বের করাটা খুব কঠিন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের নির্মূল হলো এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হলো, আমি বলবো যে প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু মূল লক্ষ্য অর্জন থেকে এখনো কতটা দূরে আমরা? অবশ্যই এখন অনেক দূরে, কিন্তু শুরুটা ভালো হয়েছে। শুরুটা ভালো হয়েছে, যে কথাটা আমি বলছিলাম যে সংস্কারগুলো যদি আমরা ঠিক মতো পরিকল্পনা করতে পারি, সবচেয়ে কঠিন যে জায়গাটা হবে এই পরিকল্পনা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কার। সেখানে গণতন্ত্র নিশ্চিত করা, সেখানে সম্মেলনগুলো নিশ্চিত করা, পদ পদবি বিক্রি যেন না হয়, মনোনয়ন বাণিজ্য যেন না হয়, সেই প্রক্রিয়াটা করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সংস্কার প্রক্রিয়া করে গেলেন, ইনস্টিটিউশন তৈরি করে গেলেন, যে এমপি নমিনেশনে টাকা দিয়ে নমিনেশন পাবে সে তো তার এলাকায় গম চুরি করবে। আপনি প্রতিষ্ঠানকে যতই শক্তিশালী করেন না কেন, এই রাজনীতিবিদরাই তো প্রতিষ্ঠানগুলো চালাবে। এখন তারা যদি ঘুষের মাধ্যমে পদ পদবিতে যায়, তারা যদি দুর্নীতির মাধ্যমে মনোনয়ন পায়, যে মানসিকতা বা মনন তৈরি হওয়া দরকার সেটা হবে না। দ্বিতীয়ত, আমরা একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছি, যদি পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র না আসে তাহলে কিন্তু এটা আবার ফেল করবে। যেমন হয়েছিল 71-এ আমরা সংস্কার আনতে পারিনি, আমরা 90-এ পারিনি, 111-এর পরে পারিনি, 2006-7-এ আবারও কিন্তু একই পরিণতি হবে। তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কারটা আমরা কীভাবে করব? আমি বরং পলিটিক্যাল পার্টিগুলোকে একটা অনুরোধ করতে চাই, বিএনপি সহ সবগুলোতে, যে আপনারা ইলেকশন চাচ্ছেন, সংস্কার প্রক্রিয়া যাবে, আপনারা দলের কি কি সংস্কার করবেন সেটা কিন্তু কোনো পার্টি এখনো বলছে না। সেটা বরং আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুনতে চাই যে আমরা দেশের সংস্কার প্রক্রিয়া তারা চাচ্ছে, তারা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বলছে, কিন্তু আজকে পর্যন্ত বিএনপি সহ কোনো দলই কিন্তু বলেনি যে তাদের পার্টিতে সংস্কারগুলো কিভাবে হবে, তারা কোন প্রক্রিয়ার সংস্কারগুলো করবে। সরকার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছে আমরা সবাই এটা জানি, সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে এই কথাগুলো কিন্তু আসছে না। সেটা জাতীয় পার্টির জন্য প্রযোজ্য, বিএনপির জন্য প্রযোজ্য, রাজনৈতিক দলের সেই জায়গাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল আল মামুন। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আগামী পর্বে আমরা আবারও হাজির হব দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।